আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি আগামী নভেম্বর মাসে হবে বলে জানিয়েছে। বিজেপি রাজ্যে সম্প্রতি আদিবাসীদের ওপর আক্রমণের ঘটনা তীব্র নিন্দা করেছে। স্কুল শিক্ষাকর্মী গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গতকাল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ 5 অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সার বা নেট প্রভাবীরা নিজেদের কন্টেন্ট তৈরি করার জন্য বাক স্বাধীনতাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে পারবেন না বলে মত প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে। আজ গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুক্লা পক্ষের পুণ্যতিথিতে রাজ্য তথা দেশ জুড়ে সিদ্ধিদাতা গণপতির আরাধনা চলছে। বাংলার কোয়েল বর আহমেদাবাদে আয়োজিত কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা চূড়ান্ত শুনানি হবে আগামী নভেম্বর মাসে। তার আগে মামলার সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালতে গতকাল রাজ্যের আইনজীবী জানান, ওবিসি মামলায় হাইকোর্টের দেওয়া নির্দেশের বিরুদ্ধে রাজ্য যে আবেদন জানিয়েছে শীর্ষ আদালতে আগামী 1 সেপ্টেম্বর তার শুনানি হবে। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ স্থগিত এবং নতুন ওবিসি তালিকা স্থগিত করার রায় সুপ্রিম কোর্টে 9 সেপ্টেম্বর শুনানি গ্রহণ করবে। এর প্রেক্ষিতে হাইকোর্ট জানায়, ওই দুই শুনানি শেষ না হওয়া পর্যন্ত এখানে মামলা শোনার কোনো অবকাশ নেই। তাই সমস্ত মামলায় নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হলো। বিজেপি রাজ্যের সম্প্রতি আদিবাসীদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদিবাসীদের উপর আক্রমণের 5টি ঘটনার ভিডিও দেখিয়ে বলেন, প্রতিটি ক্ষেত্রেই এফআইআর হওয়া সত্ত্বেও আক্রান্ত ও তার পরিবার বিচার পায়নি। এই ঘটনার জন্য রাজ্যের বর্তমান সরকার দায়ী বলে অভিযোগ করেন তিনি। এর বিরুদ্ধে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, রাজ্যে আদিবাসীদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাগাতার আক্রমণ চলছে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আদিবাসীদের সংরক্ষণ প্রায় তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শ্রী অধিকারী। গত 10 বছরে তার ওখানে রিজার্ভেশন দেওয়া হয়নি। এর থেকে বড় জিনিস কি আছে? পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না। আর যে কথা জুয়েলজি বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট, আপনি ব্যানার্জি চ্যাটার্জিকেও এসটি বানিয়ে দিচ্ছেন, আপনি সেন মন্ডলকে এসটি বানিয়ে দিচ্ছেন। গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট 15,000 টাকা কনসোলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢুকাচ্ছে। তাদের সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই, আর ওবিসি তো 12টা বাজিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের প্রায় 94,000 বুথের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনে নির্ধারণে সমীক্ষা শুরু করেছে। কমিশনের নির্দেশে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দ্য ম্যাকিন্টস বার্ন লিমিটেড এই সমীক্ষার কাজ করবে। সংস্থার প্রতিনিধিদের প্রতিটি বুথে সরেজমিনে গিয়ে পরিকাঠামো অগত অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আগে থেকেই নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটারদের সুবিধার্থে একটি বুথে ন্যূনতম পরিকাঠামো থাকা বাধ্যতামূলক। বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা 80,681। নতুন বুথ তৈরি হলে মোট সংখ্যা প্রায় 94,000-এ পৌঁছবে। কোচবিহারের তুফানগঞ্জে ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে। গতকাল 2 নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন হতেই প্রাক্তন সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার বাড়িতে হামলার অভিযোগ ওঠে নতুন ব্লক সভাপতি নিরঞ্জন সরকার ও তার অনুগামীদের বিরুদ্ধে। তবে জেলা নেতৃত্বের দাবি, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। স্কুল শিক্ষাকর্মী গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গতকাল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ 5 অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই নমুনা সংগ্রহ করা হয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ তালিকা প্রকাশের আগে এই 5 জন একটি বৈঠক করেছিলেন। সম্প্রতি সেই বৈঠকের অডিও ক্লিপিং সামনে আসে। সেখানে পাওয়া কণ্ঠস্বর ওই 5 অভিযুক্তের কিনা তা জানতেই ফরেনসিক পরীক্ষার জন্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন পড়ে। আজ নমুনা সংগ্রহের রিপোর্ট বিশেষ আদালতে জমা দেবে সিবিআই।
ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে। গতকাল দুই বিচারপতি স্মিতা দাস দে এবং সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন এ ব্যাপারে আগামী 10ই নভেম্বর পৃথক শুনানি করা হবে। একই সঙ্গে ওই দিন কলেজের র্যাগিংয়ের বিষয়টিও শুনবে আদালত। উল্লেখ্য, গতকাল মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন এবং অ্যান্টি র্যাগিং কমিটি গড়ার দায় রাজ্যের নয় বলে জানিয়ে তা কলেজগুলির দিকেই ঠেলে দেন। এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য সরকার এই নির্বাচন করাতে দায়বদ্ধ কিনা তা সর্বাগ্রে বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই শুনতে পাবেন আঞ্চলিক ভাষায় এর তর্জমা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সার বা নেট প্রভাবীরা নিজেদের কন্টেন্ট তৈরি করার জন্য বাক স্বাধীনতাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি জানিয়েছেন, নেট প্রভাবীরা নিজেদের বক্তব্যের বাণিজ্যিকীকরণ করেন। সেক্ষেত্রে কোনো কন্টেন্ট বাণিজ্যিক বা নিষিদ্ধ বক্তৃতার আওতায় পড়লে সেটির জন্য বাক স্বাধীনতার অধিকার প্রযোজ্য হবে না। ভবিষ্যতে এ ধরনের কন্টেন্ট তৈরি করলে আর্থিক জরিমানাও করা হতে পারে বলে শীর্ষ আদালত মত প্রকাশ করেছে। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতিরা। উল্লেখ্য, সম্প্রতি একটি কমেডি শোয়ে বিশেষভাবে সক্ষমদের নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য কৌতুকের ছলে করা হয়, কিন্তু রসিকতার মধ্যে সংবেদনশীলতার অভাব রয়েছে বলে এর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করে একটি সংস্থা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে এবং আগামী 24 ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর কোনো প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়বে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 10 দিনের ব্যবধানে ফের জল বেড়েছে পান্না এলাকায়। ঘাটালের পাশাপাশি দাসপুরও জলমগ্ন। সদর মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, বিডিওরা এলাকা পরিদর্শনের কাজ চালাচ্ছেন। দুর্গতদের মধ্যে বিলি করা হচ্ছে ত্রিপল এবং রান্না করা খাবারও। খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। এ পর্যন্ত 150 জন সাপে কাটা রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। স্নেক ক্যাচারদের হাতে ধরা পড়েছে 700 সাপ। প্লাবিত এলাকায় প্রাথমিক স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মিড ডে মিলের কর্মীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকাল মধ্য কলকাতা ধর্মতলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যারিকেডের মাধ্যমে পুলিশ তাদের নিউ মার্কেট থানার সামনে আটকে দিলে তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। 10 মাসের পরিবর্তে 12 মাসের জন্য তাদের ভাতা এবং পুজোর আগে বোনাসেরও দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুক্লাপক্ষের পুণ্যতিথিতে রাজ্য তথা দেশজুড়ে সিদ্ধিদাতা গণপতির আরাধনা চলছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও 10 দিনব্যাপী গণেশ পুজোর করা হয়ে থাকে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলিকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। পূর্ব কলকাতার বিধাননগর সেক্টর 2-এ যুব ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত সিদ্ধিদাতা গণেশ পুজো মেলার গতকাল আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কলকাতা উত্তর 24 পরগনার বেশ কয়েকটি গণেশ পুজোর উদ্বোধন করেছেন। গণেশ প্রতিমা বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে রবিবার পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে। 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। একটি ইএমইউ লোকালে যাত্রাপথ পরিবর্তন হয়ে হবে শিয়ালদা নর্থ স্টেশন। আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও সংক্ষিপ্ত করা হয়েছে।
বাংলার কোয়েল বর আমেদাবাদে আয়োজিত কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় গতকাল বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছে। এই প্রতিযোগিতায় 17 বছর বয়সী কোয়েল একই সঙ্গে বিশ্ব রেকর্ডের হ্যাট্রিক করেছে। মেয়েদের ইউথে 53 কেজি বিভাগে কোয়েল মোট 192 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করে, সেই সঙ্গে জিতে নেয় সোনা। এই বিভাগে আগের বিশ্ব রেকর্ড ছিল 188 কেজি। ক্লিন অ্যান্ড জার্কে 105 কেজির বদলে বিশ্ব রেকর্ড ভেঙে 107 কেজি ওজন তোলে কোয়েল। পাশাপাশি স্ন্যাচে 85 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে সে। অন্যদিকে বাংলার অনিক মোদি 65 কেজি বিভাগে 238 কেজি ভারোত্তোলন করে সোনা জিতেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি আগামী নভেম্বরে হবে বলে জানিয়েছে। স্কুল শিক্ষা কর্মী গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গতকাল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ 5 অভিযুক্ত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে। বাংলার কোয়েল বর কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।